আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হেলকেনস্টাইন। সো অ্যাডমিশন একদম আমাদের দোরগোড়ায় দরজার মধ্যে নক করতেছে। সো এই সময় অনেকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি আমরা নিয়েছি। 19টি বিশ্ববিদ্যালয় মিলে এই বছর প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে। সো এই ভর্তি পরীক্ষা নিয়ে কনফিউশন থাকাটা খুব স্বাভাবিক, কারণ আমরা ঢাবি বা রাবির ক্ষেত্রে অথবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইজ করে অনেক কিছু করতে পারি, বাট গুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু এই বছর প্রথমবার হচ্ছে, তাই এটা নিয়ে বেশ কিছু কনফিউশন। সো আমরা আজকে ট্রাই করবো সেই কনফিউশন গুলো দূর করার জন্য, এবং সর্বশেষ 30 দিন, হয়তো 30 দিন না, আর একটু টাইম আছে, 1 মাস বা 2 মাস, বাট আমরা মোটামুটি সর্বশেষ 30 দিনের বা সর্বশেষ সময়টার প্রিপারেশনটা আমাদের কেমন হওয়া উচিত এবং লাস্ট 7 ডেজের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, কি কি পড়বো কি কি পড়বো না, সবকিছু নিয়ে A to Z কথা বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। সো লেটস স্টার্ট। সো পয়েন্ট নাম্বার 1, নর্থ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি ইউনিট। মনে রাখবা, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সব বিজ্ঞান ও প্রযুক্তি ঢুকছে, তার মানে এই না যে এটার প্রিপারেশন বিজ্ঞান ও প্রযুক্তির জন্য নিতে হইতো। বাট আলটিমেটলি আমি একটা জিনিস কখনো বুঝে উঠতে পারি না যে মানুষজন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে আলাদাভাবে মানে যাচ করার কি আছে। কারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলা বলো, সমৃদ্ধ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, এখনকার গুচ্ছ বলো বা ঢাবি বলো বা জাবি বলো বা রাবি বলো বা চবি বলো, যাই বলো, আলটিমেটলি দিন শেষে এগুলো সবকিছু কিন্তু ভার্সিটি ইউনিটের আন্ডারে। সো এটাকে বিজ্ঞান ও প্রযুক্তির মতো করে ধরার দরকার নাই, কখনোই ভাবার দরকার নেই যে এটাতে সাস্ট আছে থেকে সাস্ট স্ট্যান্ডার্ডের ওরকম কঠিন কোশ্চেন হবে, কখনোই না। এটার কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে ভার্সিটি ইউনিটের মতো। সো ওভারঅল তোমার যদি প্রিপারেশন ভার্সিটি ইউনিটের নেওয়া থাকে, তুমি কখনো এটা নিয়ে কোনো প্রকার কোনো টেনশনই করবা না। ওকে, এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 চলে আসি। এখন আমরা কথা বলবো কিভাবে পড়বো। সো এখানে আমি 2 ক্যাটাগরির মানুষ নিয়ে কথা বলবো। প্রথম ক্যাটাগরির মানুষ হলেন এতদিন ধরে পড়ছে, পড়াশোনা খেয়াল আছে, তার কোনো প্রবলেম নাই, সে এখন রিভাইসের দিকে যাবে বা সে এখন জাস্ট পড়াটাকে গোছানোর দিকে যাবে। এটা হলো ক্যাটাগরি নাম্বার 1। ক্যাটাগরি নাম্বার 2 হলো যাদের এতদিনের কোনো পড়াশোনা খেয়াল নাই, অর্থাৎ সে অনেকদিন পড়ে নাই, পড়াশোনা থেকে বাইরে, অথবা হঠাৎ করে এখন মেডিকেলে চান্স হয় না, এখন সে সুইচ করতে যাচ্ছে গুচ্ছের দিকে। আমি কখনো এটা বলবো না যে এই 1 মাসের প্রিপারেশন দিয়ে তোমার চান্স হবে। তোমার চান্স হবে আগে যা পড়ছো এবং এই 1 মাসে পড়াশোনাটাকে গোছাইতে হবে। তো শুধু 1 মাস করে চান্স পাওয়াটা আমার মতে ইম্পসিবল না, টাফ, যথেষ্ট টাফ। সো এই 1 মাসটাতে আমরা পড়াশোনাটাকে গোছাবো। আগে যদি আমি ভুলে যাই থাকি, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো এই দিকটাতে যাইতে হবে, যে আমরা এখন সামনে 7 থেকে 10 দিনের একটা টাইম স্প্যান নিব, যে আমি এতদিন যা ভুলে গেছি সেটা আমাকে 7 থেকে 10 দিনের মধ্যে গোছায় ফেলতে হবে, তারপরে সেগুলোকে আরেকবার রিভাইজ করতে হবে, দেন আমাকে পরীক্ষায় বসতে হবে। সো এই 7 থেকে 10 দিনের মধ্যে গোছায় ফেলাতে হবে বা রিভাইজ দিতে হবে। সো ওই 7 থেকে 10 দিনে আমি যেটা করতাম, রিভাইজ 7 ডে 24 আওয়ার পড়াশোনা। জিনিসটা খুবই আজব শোনাচ্ছে, ভাই 24 ঘন্টা পড়তে হবে কিভাবে বল? আমি বলছি না যে একটানা 24 ঘন্টা পড়তে হবে, তা না। আমি নরমালি যখন অনেক দিনের অনেক পড়া জমা হয়ে থাকে, সেই অনেক দিনের পড়াগুলোকে ক্লিয়ার করি কিভাবে, যে আমি হাতে একটা 3 থেকে 4 দিনের টাইম নিই, এবং এই 3 থেকে 4 দিনে আমার কাজ শুধুমাত্র ঘুমানো, খাওয়া, হয়তো আমি মাঝে মধ্যে একটু ব্রেক নিলাম, ওয়াশরুমে গেলাম, এই 4টা কাজের বাইরে আমার বাকি পুরা টাইমটা আমি শুধু পড়বো। আমি বিছানায় শুয়ে পড়তে পছন্দ করি, তো আমি বাকি পুরো টাইমটা শুধুমাত্র শুয়ে শুয়ে পড়ি আর পড়ি। খারাপ লাগছে একটু উঠে গেলাম, হাঁটে গেলাম, বাইরে থেকে ঘুরে আসলাম, আবার এসে পড়তেছি। সো দ্যাট ইজ 24 আওয়ার পড়াশোনা। একটা না 24 ঘন্টা না, তুমি বাকি সব কাজ করবা, বাট বাকি পুরো টাইমটা পড়বা। তুমি এখানে কোনো পড়াশোনা কাউন্ট করবা না যে এত ঘন্টা পড়ছি, অতক্ষণ পড়ছি, এরকম কোনো না। তোমার যতক্ষণ পর্যন্ত পড়া শেষ না হয় তুমি পড়তে থাকবা। একটা না 7 দিনের মধ্যে আই হোপ তুমি তোমার এইচএসসি লাইফে যেগুলো পড়া তুমি ভুলে গেছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সেগুলো তোমার রিভাইজ দেওয়া হয়ে যাবে। এবং এই 7 দিনের মধ্যে তোমার মাথার চারপাশে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যাবে, যে না, তোমার মাথার মধ্যে কন্টিনিউয়াসলি শুধুমাত্র এই ইনফোগুলাই থাকবে। সো যখন তুমি সেকেন্ড টাইম রিভিশন শুরু করবা, তোমার জন্য ইজি হবে। এবং এই 7 দিনের জন্য তুমি যে পড়াগুলো ভুলে গেছো, তুমি যদি মোটামুটি ভালো স্টুডেন্ট হও, তুমি নিজে পড়তে পারো, অথবা তুমি ক্লাসগুলো অনলাইনে করতে পারো। সো অনলাইন ক্লাসের মাধ্যমে তো পড়াগুলো আরো ইজিলি রিভাইভড হয়ে যাবে, কারণ অনেক টপিক তুমি হয়তো বুঝতে পারবে না। সো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি, যে আমাদের এজ কোর্সের অনলাইনে ভার্সিটি ইউনিট প্লাস গুচ্ছর একটা ক্র্যাশ কোর্স আছে, কম্বো কোর্স, মাত্র 700 টাকা। এখানে অনলাইনে এক্সাম ব্যাচ আছে, লেকচার শিট আছে, এবং তুমি তোমার এই যে গুচ্ছ বাংলা, ইংলিশ, আইসিটি প্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ডিইউ, বুয়েট, মেডিকেলের ভাইয়াদের ক্লাস পাবা। সো ওভারঅল তুমি যদি পড়াশোনা ভুলে যায় থাকো, এই কোর্সটাতে এনরোল করলে তুমি ভার্সিটি ইউনিটের যা প্রিপারেশন ক্লাসগুলো আছে, এবং এটা একটা ক্র্যাশ কোর্স, তো সবচেয়ে কম সময়ের মধ্যে তুমি পড়াশোনাগুলো রিভাইভ করতে পারবা। সো এই কোর্সে যদি এনরোল করতে চাও, ডেমো ভিডিও দেখতে চাও, তুমি ভিডিও ডেসক্রিপশনটা একটু চেক করে। সো এটা হলো এজ কোর্সের ভার্সিটি এ প্লাস গুচ্ছ কম্বো কোর্স। এছাড়াও ভার্সিটি ইউনিটের ক্র্যাশ কোর্স আছে, সেটাতে এনরোল করতে পারো মাত্র 550 টাকা। সো তুমি ধরে নিলাম যে তুমি পড়াশোনা এভাবে রিভাইভ করে ফেলছো। এখন তোমার কাজ হলো কয়েকটা সলভ। দেখো এখানে কি লেখা আছে, অ্যাডমিশন গাইড। আমরা এখন বই পড়ার দিকে খুব একটা ফোকাস করবো না, আনলেস ইটস বায়োলজি। বায়োলজির ক্ষেত্রে মূল বই রিডিং করো, কোনো সমস্যা নেই। বাট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলোর ক্ষেত্রে আমি বলবো অ্যাডমিশন গাইড ফলো করো। সেক্ষেত্রে এখানে একটা ব্র্যাকেটে কথা লেখা আছে, কোশ্চেন ব্যাংক সীমা। একটা আছে না যে এই ফাংশনটি এক ফাংশন, এই সীমার মধ্যে এই ফাংশনটি হলো ব্যাখ্যা করা যায়,
এই সীমার মধ্যে, এই ফাংশনটা সংজ্ঞায়িত এই সীমার মধ্যে। তো তোমার অ্যাডমিশন একটা করতে হবে কোশ্চেন ব্যাংক সীমার মধ্যে। বাজারে কিন্তু অলরেডি গুচ্ছর প্রশ্ন ব্যাংক চলে আসছে, বেশ কিছু পাবলিকেশন আছে, তুমি গুচ্ছর একটা প্রশ্ন ব্যাংক নিবা, নেওয়ার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি প্রথমে কোশ্চেন ব্যাংক সলভ করো, অথবা তুমি বাজারে যে কোনো পাবলিকেশনের যদি বই নাও সেখানে কিন্তু গুচ্ছ আন্ডারে যে ভার্সিটি গুলো আছে সেগুলোর প্রত্যেক চ্যাপ্টারের শেষে ওই চ্যাপ্টার থেকে কি কোশ্চেন আছে সেগুলো দেওয়া আছে, তুমি এদের কোশ্চেন ব্যাংক নাও অথবা একটা অ্যাডমিশন গাইড নিয়ে ওই কোশ্চেন গুলো দেখো। এবার ওই কোশ্চেন গুলো যখন তুমি দেখতেছো, দেখতে দেখতে তুমি কোশ্চেন গুলো সলভ করতে থাকো, সলভ করলা প্রথমে। এবার সলভ করতে যাওয়ার দ্বিতীয় লাইন কি মার্ক অন গাইড। অ্যাডমিশন গাইডে তুমি যদি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ো তাহলে এগুলোতে তুমি অনেকগুলো টাইপ পাবা, যে এটা গ্লুকোজের ঘনমাত্রা চেঞ্জ, পিপিএম থেকে মোলারিটি টু পিপিএম, এই টাইপের বেশ কিছু টাইপ ভিত্তিক ম্যাথ থাকে। সো তুমি এই কোশ্চেন গুলো সলভ করতে করতে ট্রাই করবা বইয়ের শুরুতে ওই চ্যাপ্টারে যেগুলো শর্টকাটে যে টাইপগুলো দেওয়া আছে ওগুলো মার্ক করতে, অর্থাৎ যে টাইপগুলো আসছে সেই টাইপগুলো আমরা মার্ক করব, ওকে। এবং এই টাইপগুলো মার্ক করে আমরা এই টাইপগুলো বারবার রিভাইজ করে ট্রাই করব। সো আমার সলভ করা হয়ে গেল, আমি টাইপটা পড়াশোনা করলাম, টাইপটা মার্কও করে ফেললাম। এখন এর মধ্যে হলো সলভ আর মার্কের মধ্যে একটু ডিফারেন্স আছে। মার্কের মধ্যে আবার আরেক ধরনের জিনিস আমরা মার্ক করবো, যে এখানকার কোন কোন কোশ্চেনগুলো আমি পারতেছি না, অর্থাৎ আমার এত রিভাইজ দেওয়া এত পড়াশোনার পর আমি কোন কোন কোশ্চেনগুলো পারতেছি না, বা কোন কোন কোশ্চেনগুলো আমাকে পরীক্ষার আগে দেখতে হইতে পারে, বা কোন কোন কোশ্চেনগুলো আমার কাছে কঠিন লাগে, কোন কোন কোশ্চেনগুলো আমাকে রিভাইজ দিতে হইতে পারে, এই জিনিসগুলো মার্ক করবা। তাইলে আলাদা করে যখন আমি যে রিভিশন প্ল্যান বা রিভিশন ম্যাটেরিয়াল বানাইতে বলবো সেটা তোমার সুবিধা হয়ে যাবে। সো এই যে মার্ক করার ক্ষেত্রে বেশ কয়েক রকমের কালার বা বেশ কয়েক রকমের চিহ্ন ইউজ করো, যাতে তুমি আইডেন্টিফাই করতে পারো তোমার অ্যাডমিশন গাইডটা তোমার সাথে কথা বলে। এবং আমি অলওয়েজ বলবো যে এই সময় অনেকগুলা গাইড ফলো না করে যে কোনো একটা গাইড ফলো করবে, এটাকে ডিক্লাটারিং বলে, ওকে। এটা কেন, এরপরে আমরা যদি কথা বলি রিভাইজ নিয়ে, তারপর তোমার ধরো সলভ করা হয়ে গেল, মার্ক করা হয়ে গেল, তারপর তুমি নির্ধারিত একটা টাইমের পরে বা যখন তুমি রেগুলার এক্সামগুলো দেবা সেগুলোর আগে এই মার্ক করা জিনিসগুলো রিভাইজ করবা, ওকে। তোমার মূল কাজ হলো সামনের 30 দিনে এই কাজটাই বারবার করতে থাকে, এই কাজটাই যত গোছানো ভাবে করবো তত ভালো। বায়োলজির জন্য মূল বই রিডিং করবো, ওকে, গেল। এবার যদি আমরা কথা বলি যে এই কাজটা করার পরে তুমি কি বুঝবা, এই কাজটাকে আলটিমেটলি বলা হয় যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। কোশ্চেন ব্যাংক সলভিং এক জিনিস, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এক জিনিস। সলভ মানে আমি জাস্ট গরুর মতো সলভ করে গেলাম, আমাকে তো হুবহু ওই কোশ্চেন নাও দিতে পারে, চেঞ্জও করে দিতে পারে, এক দুইটা হয়তো হুবহু কমন পড়বে বা ধরো 10-15টা কমন পড়লো হুবহু, বাট আলটিমেটলি আমাকে চেঞ্জ করে দেবে, ওই টাইপের কোশ্চেন দিবে। সো অ্যানালাইজ করলে যখন তুমি যে মার্ক করতেছো গাইডের মধ্যে টাইপটা পড়তেছো, টাইপ নিয়ে ডিটেইলস করতেছো, এটাতে আমরা এইটা এনশিওর করতেছি যে আমি এই টাইপটা করতেছি, মানে এই টাইপের থেকে আমারে বিপরীত ম্যাট্রিক্স থেকে আমারে তুমি যা দিবা, যেই যত কঠিন দাও না আমি করে দেবো তোমাকে, ওকে। সো এই জিনিসটা আমাদেরকে অ্যানালাইজ করতে হবে। সো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমাদের একটা সাজেশন আছে, কি মানে গুচ্ছ সাজেশন, এটা কিনতে পারো, এটা ডেসক্রিপশন, এটাও কেনার ইবুক তুমি কিনতে পারো বা প্রিন্টেড কপি কিনতে পারো, এটা ডেসক্রিপশনে লিংক পাবা। এছাড়াও তোমরা হলো ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে আমাদের এই সাজেশনটা অলরেডি 3000 কপির বেশি মানুষজন কিনে ফেলছে। ডিউ ইউনিটের বা ভার্সিটি ইউনিটের যে সাজেশন 20 থেকে 25 বছর কোশ্চেন অ্যানালাইজ করে যে সাজেশনটা বানানো হয়, এটা তুমি ইবুক কিনতে পারো, প্রিন্টেড কপি কিনতে পারো। সো ওভারঅল তোমার যদি সাজেশন দরকার হয়, এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে সাজেশনটা আমরা বানাইছি এই সাজেশনটা তুমি নিয়ে নিতে পারো। তোমার পড়াশোনাটা আরো গোছানো হবে, তুমি আরো ফোকাস ভাবে দেখতে পারো যে না এই টপিকগুলোকে আদৌ আমার কভার হয়েছে কিনা, এটলিস্ট নিজেকে জাজমেন্টের জন্য এই সাজেশনগুলো দরকার, ওকে। চেক ভিডিও ডেসক্রিপশন, ওকে। এবার চলে আসে আমরা রেগুলার এক্সামস। মনে রাখবা যে ভার্সিটি ইউনিট বা গুচ্ছর ক্ষেত্রে কোন একটা জিনিস পড়া আর পারার মধ্যে ডিফারেন্স আছে, এবং আরো বড় ডিফারেন্স হলো সময়ের মধ্যে পারা। সো এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু এমসিকিউ মাইনাস মার্কিং আছে, তারপরে তোমার ক্যালকুলেটর নাই। সো ওভারঅল তুমি প্রত্যেকটা এমসিকিউ তো সর্বোচ্চ হয়তো 1 মিনিটের কাছাকাছি পাবা। সো একটা জিনিস গাইডে দেখে মনে হচ্ছে দিয়ে মাইনাস বি মাইনাস এ ফর এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস বি সি এক্স মাইনাস বি, ওকে, হ্যাঁ দেখে মনে হচ্ছে অনেক কিছু, বাট আলটিমেটলি দেখে যেটা মনে হয় পারি, এটা যখন আমি একটা প্রেসারাইজ এনভায়রনমেন্টে যারা আমার আশেপাশে 3-4 হাজার মানুষজন আছে, আমি একটা সেন্টারে গেছি, আমার রুমের মধ্যে হয়তো বা ঘড়ি নাই, আমি একটু লেটে গেছি, বা ওভারঅল মেন্টাল প্রেসারের মধ্যে ভালো ভালো জিনিস আমরা ভুলে যাই। তো দ্যাটস ওয়াই আমাদেরকে প্রচুর রেগুলার এক্সাম দিতে হবে, অফলাইন এক্সাম দিতে হবে। আমাদের ওমেগা থেকে ভার্সিটি ইউনিটের অফলাইন এক্সাম দেওয়ার একটা মডিউল কিনতে পাওয়া যাচ্ছে, ওটা অর্ডার করতে পারো, বা আমাদের যেই কিউনের ভার্সিটি ইউনিটের মডেল টেস্ট বইটা আছে সেটা অর্ডার করতে পারো, বা অনলাইনে এক্সাম দিতে পারো এজ কোর্সের এক্সাম ব্যাচে। বাট ওভারঅল রেগুলারলি এক্সাম দিতে হবে। যে কোনো একটা প্ল্যাটফর্ম চুজ করবা যেখানে তুমি রেগুলারলি পড়ে এক্সাম দিবে। এখানে হলো প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে যাতে এক্সাম থাকে, কারণ তুমি একটা শর্টকাট পারো এইটা একটা ব্যাপার, কোন একটা শর্টকাট সময়ের মধ্যে পড়ো এটা আরো বড় একটা ব্যাপার। সো আমাদেরকে সময়ের মধ্যে শর্টকাটটা পারতে হবে যাতে আমি দ্রুত অ্যান্সারগুলো করে আসতে পারি এবং অ্যাকুরেসি মেইনটেইন করতে পারি। এছাড়াও আমি সাজেস্ট করবো যে না পড়ে 7 দিনে অ্যাটলিস্ট 1 থেকে 2টা এক্সাম দাও। এখানে যেটা হবে যে আমার যে রিভাইজ না করে এক্সাম দেওয়ার, অর্থাৎ তুমি তো পরীক্ষার আগে সব যে রিভাইজ দিতে পারবা তা না, আবার গুচ্ছর পরবর্তীতে বেশ কয়েকটা ভার্সিটি পরীক্ষা হবে, তুমি যে সবগুলা পড়ে যায় এক্সাম দিতে পারবা তা না। সো আমি যাতে এরকম একটা সিচুয়েশনে চলে আসতে পারি
যে আমি মোটামুটি না পড়ে এক্সাম দিতে পারি। সো এই যে না পড়ে এক্সাম দেওয়াটা, এটা তোমার রেসিডুয়াল ভলিউম, অর্থাৎ যেটা তোমার নিজের ভিতরে সবসময় থাকে সেটা বাড়াবে। এবং প্রত্যেকটা পরীক্ষার একটাই মূল কথা, যে পরীক্ষা দিয়ে যেটা এনশিওর করতে হয় যে আমি যে এই টাইপগুলো করলাম, আমি যে অ্যাডমিশন গাইডটা সলভ করলাম, আমি তারপরেও কেন বিপরীত ম্যাট্রিক্স ভুল করলাম, তারপর আমি কেন গ্রুপ গঠন, কমিটি গঠনের ম্যাথ পারতেছি না। সো নিজের উইকনেস গুলো ফাইন্ড আউট করতে হবে। এই সময় পজিশন দিয়ে কোনো লাভ নেই, অর্থাৎ তুমি কত ভালো করছো, কত মার্ক করছো, ডাজন্ট ম্যাটার, কেন ভুল হলো ভুলগুলোতে ফোকাস করবে এই দুইটা এক্সামে। ওকে, এরপরে যদি আমরা কথা বলি লাস্ট 7 ডেজ আমরা কখনো বাইরে যাব না, কোনো কোচিং করবো না, কোনো ক্লাস করবো না, নতুন করে কিছু করবো না। লাস্ট 7 ডেজ হলো আমরা এতদিন যা করছি সেটা রিভিশন প্ল্যান আমাকে বানাইতে হবে। সো আলটিমেটলি আমরা লাস্ট 7 ডেজে সবসময় যে কথাটা বলি যে রিভিশন ম্যাটেরিয়াল বা রিভিশন প্ল্যান বানানো। ম্যাটেরিয়াল হলো তুমি বসে বসে সব লিখলাম বা কোনো কিছু একটা কিনলা, বাট আলটিমেটলি রিভিশন প্ল্যানটা আমাদেরকে খুব ভালো মতো বানাইতে হবে। সো রিভিশন প্ল্যানটা আমরা কিভাবে বানাবো, সেটা হলো আই আর ডাব্লিউ দুইটা সেট দিয়ে বুঝি। আই হলো আমার উচ্চ ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মালপাতি, যেটা আমি কোথায় বুঝছি, এই অ্যাডমিশন গাইডের কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করতে যাই। সো এগুলো হলো আমার উচ্চ ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মালপাতি। এরপরে ডাব্লিউ হলো আমার উইকনেস, যে আমার সংকেত মনে থাকে না ভাই, আমার সাইন্টিফিক নেম মনে থাকে না ভাই, আমি সূত্র ভুলে যাই ভাই, আমার এই টাইপটা মনে থাকে না, এই টাইপটা আমার কঠিন লাগে। এই ডাব্লিউটা প্রত্যেকের জন্য আলাদা, আইটা হয়তো প্রত্যেকের জন্য সেম, বাট ডাব্লিউটা প্রত্যেকের জন্য আলাদা। দ্যাটস ওয়াই রিভিশন প্ল্যান প্রত্যেকের ডিফারেন্ট হওয়া উচিত। এবার তুমি এই জিনিসগুলা আলাদা করে লেখা আমার মনে হয় দরকার আছে। একটা পৃষ্ঠার মধ্যে ছোট ছোট করে নোটেশন দিয়ে লিখতে পারি যে এই পৃষ্ঠা, এই পৃষ্ঠা, এই পেজ, এই পেজ। মানে আলটিমেটলি আমি অ্যাডমিশন গাইড বা যে বইটা পড়ছি সেটা মার্ক করাটা সাজেস্ট করি। এবার তুমি মার্ক করার পরে পরীক্ষার আগে তোমার প্রথম রিভিশন দেওয়ার টার্গেট কি, আই কমন ডাব্লিউ, অর্থাৎ যেটা তোমার ইম্পর্টেন্ট প্লাস যেটা তোমার উইক পয়েন্ট, পরীক্ষা আসতেও পারে এবং তুমি এটাতে উইক। তারপরে কি এই অংশটা সেটের জাস্ট এই অংশটা, যে আই বাদ ডাব্লিউ, আই থেকে ডাব্লিউ বাদ দিয়ে দিলাম। এবং লাস্ট বাট নট লিস্ট সেটা হলো ডাব্লিউ, যদি তুমি চাও রিভাইজ দিতে পারো, বাট অ্যাটলিস্ট এই অংশটা সেটের এই পুরা আই গোলটা যাতে তোমার কমপ্লিট হয়েই যায়। ডাব্লিউটা তুমি নাও করতে পারো, কারণ আমরা যে জায়গায় উইক সেটা যে অলওয়েজ পরীক্ষায় আসবে তা তো না। যেমন আমরা যদি কেমিস্ট্রি সংকেতগুলো মনে রাখতে না পারি, সংকেত থেকে কয়টা কোশ্চেন, একটা বা দুইটা, বাট এই মোলারিটি টু পিপিএম, পিপিএম টু মোলারিটি একটা কোশ্চেন থাকে, বিপরীত ম্যাট্রিক্স একটা কোশ্চেন থাকে, বিপরীত ফাংশন একটা কোশ্চেন থাকে। সো ওভারঅল আমাদেরকে বুঝতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না, এবং ওই 7 দিন ধুমায় পড়াশোনা করতে হবে। ওকে, এখন যদি আমরা কথা বলি যে আমাদের বাংলা ইংলিশ আইসিটি নিয়ে, এই জিনিসটা তো প্রত্যেকে আছে। প্রথম কথা হলো বাংলা ইংলিশ আইসিটি নিয়ে পেন নেওয়া যাবে না। মনে রাখবা যে এখানে তোমার যে সিচুয়েশন বাকিদের সেম সিচুয়েশন, সবাই সায়েন্সে পড়ছে, আমরা কেউ বাংলা ইংলিশ আইসিটিতে অত বেশি ভালো থাকি না যতটা আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে থাকি। সো এটা নিয়ে পেইন নেওয়ার কোনো দরকার নেই। আমি বলবো বাংলা ইংলিশ আইসিটির জন্য একটা অ্যাডমিশন গাইড ফলো করো। অ্যাডমিশন গাইডের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো অ্যাটলিস্ট বাংলা বা ইংলিশের ক্ষেত্রে। আইসিটি তো তুমি বোর্ড বই পড়ছো, বোর্ড বইয়ের এমসিকিউ দিলে মোটামুটি পারবা, বাট বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে তোমার মূল কাজ হবে সব সময় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা। তুমি যদি ডিউনিটের স্টুডেন্ট হইতা বা তুমি যদি বিসিএস এর কোশ্চেনগুলো দেখতা, বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মূল্যটা অনেক অনেক বেশি, তারা এই জায়গাগুলো থেকে আবার কোশ্চেন দিবে। সো বাংলা ইংলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যেগুলো অন্যান্য ভার্সিটি ডিতে আসছে বা অন্য অংশগুলোতে আসছে বা বিসিএস এর কোশ্চেনগুলো, এগুলো তুমি সলভ করতে পারো। ওকে, আর আইসিটি ক্ষেত্রে মূল বইটা রিডিং করো বা অ্যাডমিশন গাইড ফলো করো। এছাড়াও তোমার যদি মনে হয় যে বাংলা ইংলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্লাস অ্যাডমিশন গাইড সবচেয়ে বেস্ট কোনটা হবে, তুমি আমাদের কিউএনএ গুচ্ছ বাংলা ইংলিশ আইসিটি তিনটা ডিফারেন্ট বই আছে, এগুলো তুমি প্রিন্টেড ভার্সন নিতে পারো, ইবুকও নিতে পারো। সেই বইগুলো যদি তুমি পড়ো সবচেয়ে কম সময়ের মধ্যে তুমি বাংলা ইংলিশ আইসিটি প্রিপারেশনটা নিতে পারবা। সো এইগুলো যদি অর্ডার করতে চাও ভিডিও ডেসক্রিপশন চেক করে। সো দ্যাটস ওভারঅল আমাদের 30 দিনের রিভিশন প্ল্যান। এখন আমাদের সব শেষ কিছু কথা আছে। এখানে শুরুতে একটা কথা লেখা আছে যে কি এভরিডে মিনিমাম 5 আওয়ার্স। দেখো, আগে 19টা ভার্সিটিতে আমরা সেপারেট এক্সাম দিতে পারতাম। আমাদের যত কয়টা ভার্সিটিতে পরীক্ষা দিতাম প্রত্যেকটাতে আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার হইতো, হয়তো তারপর আমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়তো। বাট এখন তুমি 19টা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে একবার, হয়তো পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে, ইভেন সিটও কমে গেছে, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে গেছে। এবং এখানে কিন্তু লাখ লাখ মানুষজন মানে একদম মানে ক্ষুধার্ত সিংহর মতো পড়াশোনা করতেছে, যেন একটা সিট অ্যাটলিস্ট লাগবে। সো অন্যান্য ভার্সিটিতে কি হচ্ছে জানি না, বাট গুচ্ছতে অ্যাটলিস্ট কম্পিটিশনে যথেষ্ট করা হবে। এবং এবছর কিন্তু প্রথম বাংলা ইংলিশ আইসিটি ইন্ট্রোডিউস করলো, 19টা ভার্সিটি একসাথে করলো। সো এই জায়গাটাতে কিন্তু তোমার যে সিচুয়েশন বাকিদের সেম সিচুয়েশন। সো যে জোরে দৌড়াবে সে জিততে বাধ্য, কারণ সবাই মোটামুটি কনফিউজ। সো ট্রাই করো এভরি সিঙ্গেল ডে অ্যাটলিস্ট 5 আওয়ার ক্লাস করো। 5 আওয়ারের উপরে যা পড়বা এটা তোমার আপার লিমিট, বাট পড়াশোনাটা যাতে কখনো 5-এর নিচে না আসে। হ্যাঁ, এটা সত্য যে এখন এমন একটা পর্যায়ে আসছে যে ভাই 1.5 বছর ধরে স্কুল কলেজ বন্ধ, 1.5 বছর ধরে অ্যাডমিশন কোচিং করি না, ওরকম স্পৃহাটা নাই। বাট এই স্পৃহার অভাবের মধ্যে একটা দল নিজের সর্বোচ্চ এফোর্টটা দিয়ে পড়াশোনা করে ভালো জায়গায় চান্স পাবে। আমরা সেই দলটাকে ফোকাস করবো, আমরা সেই দলটার দিকেই তাকাবো। যারা আল্লাহ পড়তে ভালো লাগে না এই কথা বলে যারা হাল ছাড়ে দিবে এই সময়টাতে হবে না। তুমি এতদিন দৌড়ানে কোনো সমস্যা নেই, বাট দিস ইজ দ্য টাইম টু রান। এই টাইমটাতেই রেসটা শুরু হয়েছে, বন্দুকের গুলি চলছে, তোমাকে এখন দৌড়াইতে হবে। যে দৌড়াবে সে জিতবে, যে দৌড়াবে না সে লাইনের মধ্যে দাঁড়ায় থাকবে। সো
সো গিভ ইট ইউর বেস্ট শট। আই হোপ তুমি তোমার স্বপ্নের ভার্সিটিতে চান্স পাই যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।